নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ গৌতমানন্দজি মহারাজকে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তার গাড়িতে ফুল ছিটিয়ে মহারাজকে স্বাগত। শিলচরের ফ্লাইওভারের জন্য বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে উদ্বিগ্ন শিলচর কংগ্রেস। 22 ও 23 মার্চ দুদিন ব্যাপী মারোয়ারি সম্মেলনের 17তম প্রাদেশিক শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলন শিলচরে। অবশেষে উদ্ধার ধলেশ্বরী নদীতে তলিয়ে যাওয়া মাধবপুরের আয়ুষের লাশ। আইরংমারায় ফুড প্লাজার উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। হোলি উৎসব মঞ্চে হোলি উদযাপন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উদযাপন সমারোহে যোগ দিতে বেলুর মোড় থেকে ছুটে এসেছেন মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। রবিবার উড়ানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছার পর তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন প্রায় 20 জন মহারাজ। সঙ্গে ছিলেন শিলচর মিশনের সম্পাদক স্বামী গলধীশানন্দজি মহারাজ। সেখান থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হন তিনি। আসার পথে উদারবন শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের কার্যকর্তা ও ভক্তমণ্ডলী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংলগ্ন ভিআইপি সড়কের পাশে দাঁড়িয়ে তাকে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে মহারাজকে স্বাগত জানান। তাকে প্রণাম করে তার আশীর্বাদ নেন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী, বর্তমান সভাপতি সোমনাথ দেব, সম্পাদক কিশোর ভট্টাচার্য সহ সমিতির অন্যান্য কার্যকর্তারা। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার কথায়, সম্প্রতি 2025-26 অর্থ বছরের বাজেটে শিলচরের 2টি ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এভাবে বাজেটে বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ঢাকঢোল বাজিয়ে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের অস্তিত্ব নেই। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করে অভিজিৎ পাল বলেন, বাজেট পেশ হয়েছে 2025-26 এবং সেই বাজেটে আমরা দেখেছি যে 2,60,000 কোটি টাকা এবারে বছরে বাজেট অর্থমন্ত্রী পেশ করেছেন। একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, এবং
সেই বিভাগের মন্ত্রী দেওয়া হয়েছে আসামে, বর্তমান মন্ত্রী দেওয়া হয়েছে কৌশিক রায় মহাশয়কে। শুধু মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার জন্য একটা উন্নয়ন বিভাগ তৈরি করা হয়েছে, কিন্তু সেই উন্নয়ন বিভাগে মাত্র 105 কোটি টাকা এই বাজেটে ধার্য করা হয়েছে, যেখানে বড়োল্যান্ডে 31 লাখ জনসংখ্যা, সেখানে 1143 কোটি টাকা বাজেটে ধার্য করা হয়েছে। যেখানে কার্বি আংলংয়ে 10 লাখ জনসংখ্যা, সেখানে 621 কোটি টাকা ধার্য করা হয়েছে। যেখানে ডিমা হাসাওতে 2 লক্ষ জনসংখ্যা, সেখানে 306 কোটি টাকা দেওয়া হয়েছে। যেখানে বরাক উপত্যকাতে 45 লক্ষ জনসংখ্যা, সেখানে দেওয়া হয়েছে মাত্র 105 কোটি টাকা। যদি বরাক উপত্যকায় 15টা জনপ্রতিনিধি ছিলেন, সেই 15টা জনপ্রতিনিধিকে যদি 105 কোটি টাকাকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে এক একটা অঞ্চলে, এক একটা বিধানসভাতে মাত্র 7 কোটি টাকা করে পড়বে। সেই 7 কোটি দিয়ে বরাকে কি উন্নয়ন হবে, এটা বরাকের জনসাধারণ ভালোভাবে বুঝতে পেরেছে। আমি বাজেটের মধ্যে শিলচরের বিধায়ক এবং যিনি বরাক থেকে মন্ত্রী হয়েছেন, উনি সাংবাদিক সম্মেলন করে বরাক মানে আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জয়গান গেয়েছেন ওনারা, এবং বলেছেন যে 700 কোটি টাকা ফ্লাইওভারের জন্য স্যাংশন হয়েছে। সেই সভার পর 700 কোটি টাকা ফ্লাইওভারের জন্য ধার্য করা হয়েছে প্রথম ফেজে। আমাদের প্রশ্ন হলো, ভালো কথা, শিলচরে যদি ফ্লাইওভার হয়, শিলচরের ট্রাফিক সমস্যার সমাধান অতি সত্বর করা উচিত, কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে আমরা দেখি আগে থেকে যেগুলা 22-23-এর বাজেট, 23-24-এর বাজেটে যেগুলো স্যাংশন করা হয়েছিল, সেগুলো আজকে পর্যন্ত শিলান্যাসও করা হয়নি। অনেক কিছু প্রকল্প আছে যেগুলো এখন পর্যন্ত শিলান্যাস করা হয়নি। আজকে 23-24-এর বাজেট দেওয়ার পর 24-25-এর বাজেট সাবমিট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এলিভেটেড করিডোরে আমরা দেখেছি গত ডিসেম্বর মাসে এখানে শুধু মানে শিলান্যাস করা হয়েছে, এখানে শুধু পাইলিং এর জন্য মেশিন বসানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা ফুটিও পাইলিং করা হয়নি। এপ্রিল 2023-এ অ্যানাউন্স করা হয়েছিল জিসি কলেজকে জিসি ইউনিভার্সিটিতে করা হয়েছে, এবং 23-24-এর বাজেটে সেই ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটিকে অনুমোদন দেওয়া হয়েছিল। আজকে 2025-এ মার্চ মাস চলছে, এখন পর্যন্ত ইউনিভার্সিটির আমরা দেখেছি গতকালকে শিক্ষামন্ত্রী এসে এখানে ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি চলছে। এখন পর্যন্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিক্রুট করা হয়নি, এখন পর্যন্ত ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিক্রুট করা হয়নি। সেই ইউনিভার্সিটির এখন পর্যন্ত কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়নি, শুধু ঘোষণাই হয়েছে। বাজেটে বরাক উপত্যকার জন্য শুধু 700 কোটি টাকার সেই ফ্লাইওভার, 100 কোটি টাকা সংবিধানের জন্য এবং 105 কোটি টাকা টোটাল বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য ধার্য করা হয়েছে। বারবারই বরাক উপত্যকাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি, বরাক উপত্যকার মানুষকে ললিপপ দিয়ে দিয়ে বরাক উপত্যকা থেকে শুধু ভোট নেওয়ার জন্য, ওনারা ভোটের রাজনীতি করার জন্য বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং কি বাজেটে পর্যন্ত বিভিন্ন প্রকল্প ধার্য করার পরও বরাক উপত্যকাতে সেগুলা কোনো ধরনের কোনো বাস্তবিত হয়। আগামী 22 ও 23 মার্চ দুদিন ব্যাপী শিলচরের প্রথমবারের মতো মারোয়ারি সম্মেলনের 17তম প্রাদেশিক শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান রংপুরের সাগরিকা রিসোর্টে এবং বিকেলে রাজীব ভবনে অনুষ্ঠিত হবে, আর সেই সম্মেলনকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। রবিবার শিলচর সদরঘাট রোডের বরাকভিউ রেসিডেন্সি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর মারোয়ারি সম্মেলনের সভাপতি মূলচাঁদ বৈদ, মহাসম্মেলনের চেয়ারম্যান বুধমৈল বৈদ, মারোয়ারি সম্মেলনের সাধারণ সম্পাদক মদন রাঠি সহ অন্যান্যরা। आज ये प्रेस मीट का आयोजन किया गया है। इसका मुख्य उद्देश्य है हमारे शिलचर में 22 और 23 मार्च को पूर्वोत्तर मारवाड़ी सम्मेलन होने जा रहा है। प्रांतीय पूर्वोत्तर प्रांतीय सम्मेलन एक होने जा रहा है। पूर्वोत्तर में मारवाड़ी सम्मेलन 90 साल पहले बना था, और 90 साल पहले जब मारवाड़ी सम्मेलन बना था तब यहाँ अंग्रेजों का राज था। उस वक्त बना था अपनी सुख सुविधाओं के लिए, अपने व्यापार के लिए, अपने परिवारों के लिए, सबके लिए बने थे। और आज हमारा मारवाड़ी सम्मेलन की यहाँ पूर्वोत्तर में 77 शाखा है।
और उसका पहली बार हमारे सिलचर में एक अधिवेशन हो रहा है। के साथ साथ हम यहाँ इतर समाज के साथ भी पूरे मिल के कैसे हमारा सहोदर्य रहे, कैसे हमारा आपस में सामंजस्य रहे, हमारे समाज की क्या क्या परिस्थितियां हैं, क्या हमारे समाज की कमियां हैं, क्या हमारे समाज की अच्छाइयां हैं, सारी अधिवेशन में चर्चा होती है। इस अधिवेशन में जो चर्चा होती है वो चर्चा हमारे समाज में सब जगह एक रूपरेखा के रूप में, एक गाइडलाइंस के रूप में जो जाती है। और इस सम्मेलन में हमारे पूर्वोत्तर के जो अध्यक्ष बनते हैं पूरे पूर्वांचल के, उसका भी चयन होता है या इलेक्शन होता है, जो भी होता है। ये जो प्रोग्राम 22 और 23 मार्च को जो हो रहा है, जो पूर्वोत्तर के जितने भी मारवाड़ी लोग हैं ये सारे वहाँ इकट्ठे होंगे। इसमें बाहर से करीब 300 लोग बाहर से आएंगे जो 2 दिन के लिए यहाँ पे रहेंगे और विस्तार से मारवाड़ी सम्मेलन के क्या कार्यक्रम है, क्या होने चाहिए, लोकल समाज के साथ में कैसे रहना चाहिए, किस तरह वो रह रहे हैं, क्या सुविधा है क्या असुविधा है, इसके बारे में विचार विमर्श होगा। दक्षिण हाइलाकाন্দির কারিছোড়া মাধবপুর গ্রামের রাজীব নন্দীর 10 বছরের ছেলে আয়ুষ নন্দী তার সঙ্গী সাথীর সঙ্গে হুলি খেলে স্নান করতে গিয়ে ধলেশ্বরী নদীতে তলিয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয় এবং সঙ্গে ডুবুরি ও স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর শনিবার 11:30 নাগাদ ধলেশ্বরী নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটু দূরে 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 থাকুন। আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন আইরংমারাতে সেই অর্থে ভোজন রসিকদের ভালো খাবার কোনো ধরনের রেস্টুরেন্ট ছিল না। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ফুড প্লাজা নামে একটি ভেজ রেস্টুরেন্ট উদ্বোধন করায় ভোজন পিপাসুদের সেই আশা পূর্ণ হয়ে গেল। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পাশে আইরংমারায় শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক ফুড প্লাজার উদ্বোধন করলেন রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন ফিতা কেটে ফুড প্লাজার দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালাহ, কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা, উপাচার্য রাজীব মোহন পন্ত, স্বত্বাধিকারী মূলচাঁদ বৈদ ও মনোজ কুমার বৈদ সহ শিলচর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন। यहाँ पे खुला है जिससे आसाम यूनिवर्सिटी के जो स्टूडेंट्स हैं, जो फैकल्टी मेंबर्स हैं, साथ में आइरंगमारा या इस एरिया का लोगों को भी इसमें अच्छा स्वाद लेने का मौका मिलेगा। और मैं फिर से उन सबको, उनके परिवार को शुभकामनाएं देता हूँ। अच्छे से जो नया उन्होंने शुरू किया है ये अच्छा हो, प्रगति हो, इसके लिए मैं बधाई देता हूँ। और मनोज भाई मुंचान बैल जी है, बढ़िया से मुझे तो लगता है बहुत अच्छा चलेगा। और विशेष करके हमारे इस अंचल में शुद्ध शाकाहारी रेस्टोरेंट खूब कम नहीं है, नहीं बोलने से ही चलेगा। तो शुद्ध शाकाहारी मारवाड़ी भोजन यहाँ मिलेगा। और यहाँ पास में यूनिवर्सिटी है, हमारे मंत्री साहब बोले कि यूनिवर्सिटी का स्टूडेंट या फैकल्टी मेंबर जो भी हैं, बहुत सारे मैं देखा हूँ सब भेज हैं, तो उनके लिए बहुत अच्छा होगा। एक वेज रेस्टोरेंट उनके पास ही मिलेगा। हमको नहीं लगता इस अंचल में है, तो इसका ये आगे बढ़े। मनोज के प्रयासों से, जिसू से कलवेंद्र भी है, इन लोगों के प्रयास से ये रेस्टोरेंट आगे बढ़े। मैं ये भगवान से प्रार्थना। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন শিলচর সফর ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। আগামী 18 মার্চ মঙ্গলবার তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে শিলচরে আসছেন। এদিন সকাল 8টায় শিলচর বিমানবন্দরে অবতরণের পরেই মুখ্যমন্ত্রীর কর্মসূচির শুভ সূচনা হবে। প্রথমে তিনি সকাল 9:25 উপস্থিত থাকবেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের শতবর্ষ উদযাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে। এরপর সকাল 11:10 তিনি যোগ দেবেন দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে। এছাড়া এস এম দেব সিভিল হাসপাতালে আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস।
সরকারি সূত্র মতে এদিন দুপুরে 12:20 মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কেয়ার ব্লকের শিলান্যাস করবেন। পাশাপাশি নাগরিক পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে শিলচর আবর্ত ভবনের শিলান্যাস করবেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বর্ষাঙ্গনে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের জন্য প্রস্তাবিত স্থান তথা জমি পরিদর্শন করলেন। শিক্ষামন্ত্রী রনোজ পেগুর সঙ্গে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ রায় সহ বিশিষ্টজনেরা। এদিন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের জন্য প্রস্তাবিত স্থান তথা জমি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। এদিকে এদিন শিক্ষামন্ত্রী রনোজ পেগু সতীর্থ মন্ত্রী কৌশিক রায়কে সঙ্গে নিয়ে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় কালিকা প্রসাদ রায় উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করতে পরিদর্শন করেন। অসমের গৌরবময় ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় রচিত হল রবিবার শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তর কাছাড় পার্বত্য অঞ্চলের বর্তমান ডিমা হাসাও জেলা মহান স্বাধীনতা সংগ্রামী বীর সম্বোধন ফংলোর ১৭৫তম জন্মবার্ষিকীতে মূর্তি উন্মোচন করা হল। বর্মন ডিমাসা কাছাড়ি ডেভেলপমেন্ট কাউন্সিল অসমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা ও জনজাতি বিষয়ক সমতল মন্ত্রী ডক্টর রনোজ পেগু মূর্তির উন্মোচন করেন। এই অনন্য অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন দুই মন্ত্রী রন্দিতা গার্লোসা ও কৌশিক রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় বিজেপি জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ। আজ থেকে শিলচর বঙ্গভবনে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পরিচালিত ৪৪তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতার উদ্বোধক ডক্টর কুমারকান্তি দাসকে ফুল ছিটিয়ে সদস্য ও সদস্যরা মঞ্চে নিয়ে আসে। এরপর উদ্বোধক সহ আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। পরে সংস্থার সদস্য ও সদস্যরা রূপম সংস্থার সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতেই সংস্থার সম্পাদক নিখিল পাল রূপমের এই প্রতিযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের পরই নৃত্যানুষ্ঠান ও নাটক প্রতিযোগিতা শুরু হয়। রূপম স্মৃতি অতি অরূপ স্বাধীন
মোরা এরকমই ছবি এঁকে রূপবতী ও রূপে চাঁদনি হতে। আমাদের এবারের প্রতিযোগিতায় মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করছে। এছাড়া রয়েছে আরো 2টি প্রদর্শনী নাটক। মোট 34টি নাট্যদল এবারের এই আমাদের প্রতিযোগিতা ও নাট্যোৎসবে যোগদান করছে। আগামীকাল থেকে প্রতিদিন নাটক শুরু হবে ঠিক বিকেল 3টায়। আপনারা জানেন রূপম ঘড়ির কাঁটা ধরে প্রতিটি অনুষ্ঠান শুরু করে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। তাও একমাত্র সম্ভবপর হচ্ছে আপনারা সবাই আমাদের সহযোগিতা করছেন বলে। আগামীকাল থেকে প্রতিদিন আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করব ঠিক বিকেল 3টে থেকে। কারো কম। যাই হোক, রূপমের 44তম এই নাট্য প্রতিযোগিতা নরেশচন্দ্র পাল স্মৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই গর্বিত বোধ করছি। এক সময় এ অঞ্চলের বিখ্যাত কৌতুক অভিনয়ের জুটি ছিলেন নরেশচন্দ্র পাল এবং অমিয় নাথ। ওনারা মঞ্চে উঠলে দর্শকদের মধ্যে আনন্দ হাসির ঢেউ উঠত। নরেশচন্দ্র পাল ছিলেন অত্যন্ত উচ্চমানের পরিচালক। মালিশ সংবাদ সহ আরো অনেক উপাখ্যানেরও সফল পরিচালনায় তিনি ছিলেন। নরেশচন্দ্র পালের ন্যায় বিশিষ্ট ব্যক্তি ছিলেন রূপমের প্রতিষ্ঠাতা। ওনার উদ্যোগে 1975-এ রূপম একাঙ্ক নাটক প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1979 সালে নরেশচন্দ্র পালের মৃত্যুর পর ওনার স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার নাম পরিবর্তন করে নরেশচন্দ্র পাল একাঙ্ক নাটক প্রতিযোগিতা রাখা হয়। অত্যন্ত উচ্চমানের এই নাট্য প্রতিযোগিতার বিস্তৃতি বরাক ব্রহ্মপুত্র ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত হয়ে বাংলাদেশ অবধি ব্যস্ত। নাট্য প্রতিযোগিতা ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে রূপমের অবদান প্রচুর। আমি রূপমের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। প্রত্যেকবারের ন্যায় এবারের এই নাট্য প্রতিযোগিতার অনুষ্ঠানও সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই কামনা। হোলির পুণ্যলগ্নে শোকাহত কাটিগড়ার লেভার পুতার দেববাড়ি সহ গোটা এলাকা নিজ বাড়ির সন্নিকটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে সড়ক দুর্ঘটনায় মৃত স্কুল শিক্ষক নিহারঞ্জন দেবের। সড়ক দুর্ঘটনায় মৃত শিক্ষক নিহারঞ্জন দেব গত বৃহস্পতিবার বিকেলে 4:30টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। গত 5 মার্চ বুধবার সকালে নিজের কর্মস্থল 214 নং গঙ্গাপুর এলপি স্কুলে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কাটিগড়ার শহীদপুর 2য় খণ্ডের বাসিন্দা শিক্ষক নিহারঞ্জন দেব। তিনি গঙ্গাপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও মাটি এনজিওর উদ্যোগে ফার্স্ট কিওর নার্ভ চিকিৎসা শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর সমুদ্র ধরের তত্ত্বাবধানে 125 জন রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শিবিরে উপস্থিত রোগীরা মাইগ্রেন, স্নায়বিক ব্যথা, নার্ভ দুর্বলতা ও স্পাইনাল সমস্যার জন্য চিকিৎসা পান। স্থানীয় সমাজসেবী নির্মলেন্দু দেব ও অন্যান্য রোগীরা এই উদ্যোগকে একটি আশীর্বাদ বলে অভিহিত করেন। নমস্কার সবাইকে। এই অঞ্চলে আমি প্রথমবার ক্যাম্প করতে আসলাম। আমরা প্রতি মাসেই ক্যাম্প করি বিভিন্ন জায়গায়, মাসে 2টো করে ক্যাম্প করি এবং এই আমাদের নিউরো ক্যাম্প যেটা আমরা মিজোরাম, ত্রিপুরা, বরাকভ্যালির বিভিন্ন ডিস্ট্রিক্টে, ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে, মিজোরামের ডিস্ট্রিক্টে আমরা করেছি। তাই সব জায়গায় কভার হয়েছিল। এই অঞ্চলে আমাদের বাকি ছিল, তো আজকে আসলাম এবং আমরা রোটেশনে আবার আসবো এখানে। তো যতজন পারি আজকে পেশেন্ট দেখলাম। ধন্যবাদ। পবিত্র রমজান মাস উপলক্ষে জিএনআরএফ এর দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। দেখুন বিস্তারিত। ইসলাম সংগঠনের অন্যতম বিভাগ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন
জিএনআরএফ নামের সংস্থাটি সমগ্র ভারতব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। সোমবার জিএনআরএফ এর শিলচর শাখার উদ্যোগে মহাপবিত্র রমজান মাস উপলক্ষে শিলচর বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবণ সহ আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। ফাউন্ডেশনের সদস্যরা বলেন, ওনারা কেবল রমজান মাসে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ পরিবেশ দিবসে গাছপালা লাগানো সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। উনারার উদ্দেশ্য হচ্ছে যথাসম্ভব গরিবদের পাশে থাকা। উনারা এনজিএনআরএফ সেবামূলক কাজের সঙ্গে আরো বেশি করে সমাজ দরদি মানুষদের জড়িত হওয়ার জন্য অনুরোধ জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অন্যতম একটা বিভাগ জিএনআরএফ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন, যেটা সারা ভারতের মাঝে রিলিফের কাজ করিয়া যার, মানব সেবার কাজ করিয়া যার, জনকল্যাণের কাজ করিয়া যার, এই কাজের সঙ্গে জড়িত হয়ে আমরা বরাকবেলিত বিশেষ করিয়া শিলচরও এই জিএনআরএফ বিভাগটা আমরা চালু করেছি। আর এই কাজের মেইন উদ্দেশ্য হলো যে দরিদ্র যারা আছেন, অভাবগ্রস্ত যারা আছেন, তার কাছে গিয়া রাশন কিট পৌঁছানি। বিশেষ করিয়া রমজান মাসে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে সমাজে যারা গরিব তবকা যারা মানুষ আছেন, অতি দরিদ্র মানুষ আছেন, যারার কাছে বিশেষ করিয়া খামাই করবার মতো মানুষ নাই, এরার কাছে আমরা রমজানের একটা কিট নিয়ে পৌঁছাইছি। আর এই কিটের মাধ্যমে যারা আর কি রমজানের রোজা রাখতে পারেন, সুন্দরভাবে ইফতার সাহরি করতে পারেন। আর এই কিটের মধ্যে চাউল আসলো, সানা আসলো, তেল আসলো, মানে প্রয়োজনীয় অনেক কিছু জিনিস আমরা এই কিটের মধ্যে দিয়া দিছি, যাতে একটা মানুষ কয়েকদিন কুল লাগিন এই তার সাহরি ইফতার সুন্দরভাবে করতে পারে। আর এই জিএনআরএফ বিভাগটা শুধুমাত্র যে গরিবদের সাহায্য করে এরকম কিছু নাই, অনেক সময় অন্যান্য ইভেন্টও আয়োজন করে থাকে, যেমন কি গাছ রোপণ করিয়া থাকে, পরিবেশ দিবস পালন করিয়া থাকে, এমনকি ব্লাড ডোনেশন ক্যাম্প এরকমও করিয়া থাকে। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প বা জিএনআরএফের কাজ করতে গিয়া আমরা যেটা আয়োজন করি, এটা সমাজ থেকে আমরা টাকা কালেকশন করিয়া আমরা সমাজের মানুষের কাছে, গরিব যারা মানুষ আছেন এরার কাছে নিয়ে পৌঁছাই। তো বিশেষ করিয়া আমাদের যারা যুবা যারা আছেন, যুবকহল যারা আছেন, এরার কাছে অনুরোধ করবো এই জিএনআরএফ যেটা আছে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন, এটার সাথে জড়িত হওয়ার লাগি। আর আমরা যেটা এইবার যেটা এই রমজান কিট আমরা ডিস্ট্রিবিউশন করছি বা বিতরণ করছি, এটা যারা আমাদের সাহায্য করছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের বালাই নসিব করুক। আর তার সঙ্গে আমি আমার এই শিলচর তথা বরাকবেলির সবার অনুরোধ করবো এই জিএনআরএফ এর সঙ্গে জড়িত হইয়া যাতে আমাদের সমাজের যারা অভাবগ্রস্ত আছেন এরারে কিভাবে সাহায্য করা যায়, সমাজের কিভাবে সুন্দর করা যায়। দেখুন, একটা জিনিস হইলে গিয়া যদি আমরা আমাদের সমাজের যারা গরিব যারা আছেন এরার যদি সাহায্য সহযোগিতা না করি, তো অন্য খেয়ে ইয়া বাইরের থেকে না ইয়া খেয়ে করতো না। তো এটার সঙ্গে জড়িত হইয়া আপনারা যাতে এই জিএনআরএফ রে আরো আগ বাড়াইয়া নিতে পারি, এটাও আমরা আসল কামনা রইল। 11 নং দীননাথপুর বাগিচা এলাকায় গ্রামীণ সড়ক নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় জনসাধারণ। দেখুন বিস্তারিত। কাটিগড়া সমষ্টির গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত গ্রামীণ সড়ক নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন দীননাথপুর 11 নম্বর বাগিচার স্থানীয় জনসাধারণ। দীর্ঘদিন ধরে এদেরকে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাস্তা নির্মাণ করা হবে, কিন্তু বাস্তবে কোনো কিছুই নেই। গ্রাম উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার কোটি কোটি অর্থ বরাদ্দ করেছে, যদিও সঠিকভাবে কাজ করা হচ্ছে না এই এলাকায়। 11 নম্বর দীননাথপুর বাগিচা এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন রয়েছে। বিশেষ করে বর্ষার সময় রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয়দের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। দিনের পর দিন এলাকায় স্থানীয়দের ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাস্তা নির্মাণের ক্ষেত্রে। আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে স্থানীয়রা জানান, বৃহত্তর এলাকায় মানুষ উপকৃত হবে এই রাস্তা নির্মাণ করা হলে। তাই অতি সত্বর রাস্তাটি নির্মাণ করার জন্য শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। রাস্তা দিকে আটা জানা বারিশার সময়, শুকনার সময় তো আমরা কোনো রকম যাই না। আমরা গ্রাম থেকে আমরা টাউন পরে 3 কিলোমিটার হাঁটিয়া যাইতে লাগে।
এর মধ্যে সমস্যা তো রাস্তার মধ্যে বাচ্চা খাইচা দেখো স্কুলে যেত, এমবি স্কুল হাই স্কুলে যেত, তারা অতটুকু জায়গা হাঁটিয়া সামনে যেত। ও টাইম হলে তো ছাত্ররা ঘুরিয়াই দিলেন, ক্লাসও ঢুকতেও দিই না। স্যাররা কইবা যাও তোমরা যখন টাইম ওভার। তো বাচ্চারা দেখো অতটুকু কষ্ট করে হাঁটিয়া যাওয়ার পরে যদি বাচ্চাটা ঘুরিয়া স্কুল থাকিয়া তে কীরকম তারা পড়াশোনা করবে? সপ্তাহে যদি 2 দিন ঘুরিয়াই যায়, 3 দিন ঘুরিয়াই যায়, তো এই বাচ্চাটা কেমনে শিক্ষিত হইব? আমরা তো যতটুকু পারি বাচ্চারা চাইমু চেষ্টা করমু পড়ালেখা শিখাইতাম। আমরা গরিব মানুষ, আমরা যে ডেইলি যে ভাড়া দিয়ে পাঠাইতাম কিংবা ডেইলি আমরা একটা গাড়ি রিজার্ভ করিয়া পাঠাইতাম বাচ্চারা, আমরা এমন ক্ষমতা নেই। আমরা সমস্যা এটাই, আমরা রাস্তা বেশি প্রবলেম। আমরা তো এখানে কয়েক পরিবার আছি, কতজন আছি কোনো রকম আমরা টাউনে যেতে পারি। আমরা আমাদের পিছনে আরো অনেক লোক আছে, এই লোকগুলানের আরো অনেক অসুবিধা। এই অসুবিধা লাগিয়ে আমরা চাইছিলাম যে এখানে কয়েকটা কালপাট এই রাস্তাটা বনার জন্য, এইটা আমাদের অনুরোধ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।